তো শিক্ষার্থী চ্যানেলে তোমাদেরকে আবার আমার স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে ক্লাস 10-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে ম্যাথের, সেটা আমরা আজকে সলিউশন করব। সেটা দেখব যে এটা কিভাবে সলভ করা যাচ্ছে। তো আমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেমন আগের ভিডিওতে আমি করেছি, সেটা হচ্ছে কি একদম দেখে দেখে কপি করে ভিডিওটা থেকে কপি করে অঙ্কটা সোজাসুজি স্কুলে জমা দেবে না। অঙ্কটা আগে ভালো মতো বোঝো, অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করো, তারপরে জমা দেবে। তাহলে চলো আমরা দেখি আজকের ক্লাস 10-এর অ্যাক্টিভিটি টাস্কের ফার্স্ট অঙ্ক কি বলছে। বলছে 1 নম্বর, বলছে এক্স ভ্যারিজাস যদি ওয়াই স্কোয়ার হয় এবং এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন যখন কি কত এক্স ইকুয়াল টু 9, এটা আমাদেরকে বলেছে। তাহলে যখন এক্স ইকুয়াল টু 25 হবে তখন ওয়াই ইকুয়াল টু কত হবে সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তো কী করে করবো, খুব সোজা, ভেদের অঙ্ক। এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার অর এক্স ইকুয়াল টু কী হবে কে ওয়াই স্কোয়ার। তোমরা যদি ভেদের চ্যাপ্টারটা না হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটা আছে, অবশ্যই ভেদের ভিডিওটা তোমরা ফলো করো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে অর এখান থেকে আমরা করলাম কি, প্রথমে এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমি কে এর মানটা বের করে নিই। তাহলে কি হবে, এক্স এর ভ্যালু হচ্ছে কত 9 আর ওয়াই এর ভ্যালু কত 3 স্কোয়ার। তার মানে অর 9 ইকুয়াল টু 9 ইন্টু কে, তার মানে কে ইকুয়াল টু কত পেয়ে গেলাম 1। তাহলে কে এর মানটা আমার বের করা হয়ে গেল। আবার লিখছি, আবার কি লিখছি, এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, এটা লিখলাম। এবার এখান থেকে কার তাহলে এখানে পাশে লিখে দিই যে এখানে ওয়াই ইকুয়াল টু 3 আর এক্স ইকুয়াল টু 9 বসিয়ে পাই, এটা লিখে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি বসাবো, এক্স এর ভ্যালুটা 25 বসিয়ে দিই। তাহলে 25, কে এর মানটা 1 বসিয়ে দিলাম, ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু কী হলো √25, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে গেল 5। ব্যাস, তার মানে এখান থেকে আমাদের কোনটা হবে দেখো, অপশনের মধ্যে কোনটা হবে, কোন অপশনটা হচ্ছে এ নাম্বারটা হলো আমাদের ফার্স্ট। 2 নাম্বারটা কি বলছে এখানে করি, এ ও বি যথাক্রমে 2,500 টাকা আর 2,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলো। তাহলে এ কত টাকা ক্ষতি পেবে বা এর কত টাকা ক্ষতি হলো সেটা বের করো। তাহলে আমরা কি জানি যে এ ও বি এর লিখছি মূলধনের অনুপাত। এ ও বি এর মূলধনের অনুপাত কত, 2500:2000। এটা করে নিই আমরা 2500:2000, ঠিক আছে। তাহলে এটা যদি কেটে দিই তাহলে কত হলো 25:20। আবার যদি কেটে দিই তাহলে 5:4। কত টাকা ক্ষতি হয়েছিল 720 নাকি, 720 টাকা। তাহলে 720 টাকার ক্ষতি হলে কার ক্ষতি, এ এর ক্ষতি হবে কত, আমরা কি করে পাবো, মোট 720-র মধ্যে এ কত টাকা হয়েছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এটা কি হচ্ছে আমাদের বের করতে হবে 5, আর অবশ্যই আমাদেরকে আনুপাতিক সমষ্টি করে নিতে হয়। আনুপাতিক সমষ্টি 5 + 4 = 9। তাহলে কত হলো 9, এটার সঙ্গে এটা কেটে দিলাম 8 9 72, তার মানে 400 টাকা। 400 টাকাটা কত নম্বরে আছে দেখো, বি নাম্বারে আছে। তাহলে এটার অ্যান্সার হলো কত, বি। 1-এর 3 নম্বরটা কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে, মনে করো বললো দুটো বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আর একটা বৃত্ত এটা আছে, সাপোজ পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করলো আর এদের একটা সাধারণ স্পর্শক আছে, নাম কি, এ আর বি। এ বৃত্তটাকে স্পর্শ করেছে আর বি বিন্দুতে স্পর্শ করেছে। যদি হয় তাহলে বলছে যে এ সি বি, এই যে কোণটা হলো এসিবি কোণটা, কোণ এসিবি এর মান কত হবে। তো এর মান আমরা কি করব, লিখে দেব যে কোণ এসিবি এর মান 90 ডিগ্রি হবেই, হতে বাধ্য, এর মান 90 ডিগ্রি। তাহলে কত নম্বর অপশন, ডি নম্বর অপশনটা ঠিক। তো কি করে 90 ডিগ্রি সেটা আমাদের একটু বুঝতে হবে। আমরা ওই কি করলাম যে
এর মান 90 ডিগ্রি হয়ে গেল, ওটাই আমরা খাতার মধ্যে টুকে নিলাম, টুকে জমা দিয়ে দিলাম, তা করবো না। এটা কি করে 90 ডিগ্রি হলো ওটাকে আমরা একটু ক্লিয়ার করি। কেন? কারণ এই অঙ্কটা এত ভালো অঙ্ক যে এই অঙ্কটা 3 নম্বরে আসতে পারে। এই অঙ্কটা 1 নম্বর দেওয়ার মতো অঙ্ক নয়, এটা 3 নম্বরে দেওয়ার মতো অঙ্ক। মাধ্যমিকের পরীক্ষায় 5-এর অঙ্ক 5-এর উপপাদ্য থাকে, 3-এর উপপাদ্য থাকে, তো এই অঙ্কটা 3-এ আসার মতো এর কোয়ালিটি। তাহলে আমরা 3-এর মতো করে এটাকে সলভ করব। তাহলে কি, তাহলে আমরা এটাকে করতে পারি কিভাবে? ধরো আমি এটাকে এমনভাবে লিখছি যেটা তোমাদের উপপাদ্যও কনভার্ট হয়ে গেল, বুঝতে পারবে, আবার অঙ্কের মতো করেও হয়ে গেল, মানে সলিউশনগুলো। কি লিখছি মনে করো, কি আছে, এবি সাধারণ স্পর্শক, এবিটা হচ্ছে সাধারণ স্পর্শক, এবং বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা আমাদের স্বীকার্য লিখতে পারি, কিন্তু এখানে স্বীকার্যটা লিখবো না। আমরা যদি অঙ্কটা 3 নম্বরের দেয় উপপাদ্যের মতো, তখন আমরা এটাকে এভাবে করবো। 3 নম্বরে এটা স্বীকার্য, এটা লিখলাম। তারপরে আমরা কি লিখবো? প্রামাণ্য বিষয় লিখবো। প্রামাণ্য বিষয়ের ক্ষেত্রে কি লিখবো? তখন আমাদেরকে উল্লেখ করে দেবে যে এ সি বি কোনটা 90 ডিগ্রি হবে, এটা প্রমাণ করো। কিন্তু এখানে আমাদেরকে যেহেতু বলেনি, তাহলে এখানে আমাদের প্রামাণ্য বিষয়টা লেখা যাবে না। আমাদের এখানে কি লিখবো? তার পরিবর্তে লিখবো কোণ এ সি বি সমান সমান কত, এটা। কিন্তু প্রামাণ্য বিষয়ের ক্ষেত্রে এরকম হয় না, এটা কিন্তু প্রামাণ্য বিষয় না। আমি কেন লিখছি? আমি উপপাদ্যের মতো লিখছি, আবার তোমাদের অঙ্ক যেমন অঙ্কের স্টাইলে সেরকম অঙ্ক করার মতো করছি। এগুলো যদি টপিকগুলো লেখাটা বাদ দিয়ে দাও, তাহলে এটা একটা অঙ্কের মতো হলো। আর যখনই এই টপিকগুলো দিয়ে দিবে, তখন একটা উপপাদ্য হলো। কিন্তু অবশ্যই উপপাদ্যের ক্ষেত্রে এখানটাতে তোমাদের এটা লিখলে চলবে না, এটা লিখতে হবে কি এসিবি 90 ডিগ্রি হবে, সেটা প্রমাণ করতে হবে। হলো, এবার একটু অঙ্কন করি। অঙ্কনের ক্ষেত্রে কি করব? লিখবো এই সি থেকে একটা দাগ টানবো এরকম ভাবে, যেটা এবি কে মনে করো ই বিন্দুতে ছেদ করলো সাপোজ। তাহলে কি হলো? লিখলাম যে সি বিন্দু দিয়ে একটি স্পর্শক অঙ্কন করলাম, যা এবি কে ই বিন্দুতে ছেদ করলো। হয়ে গেল, এই বিন্দু ছেদ করলো। এবার একটু প্রমাণ, এটা প্রমাণ না অ্যাকচুয়ালি, যদি এখানে দিত এটা সমান সমান 90 ডিগ্রি তখন প্রমাণ হতো, কিন্তু এখানে তো সলিউশন, তাহলে এখানে প্রমাণ না লিখে সলিউশন লিখলেও হবে। আচ্ছা, কিন্তু উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণ লিখতে হবে অবশ্যই। তাহলে কি হলো এবার? তাহলে কি করব দেখি। ফার্স্ট আমরা করব কি, দেখো এটা যদি বহিস্থ বিন্দু হয়, কোন এই বৃত্তের ক্ষেত্রে এটা বহিস্থ বিন্দু, আবার এই বৃত্তের ক্ষেত্রে এটাও বহিস্থ বিন্দু। কেমন দেখতে? এই বৃত্তটার ক্ষেত্রে এখানে ই আছে, তার মানে এরকম আছে না ছবিটা, এরকম না, ই থেকে এ তে টাচ করেছে, আবার সি তেও টাচ করেছে, এরকম দেখতে হলো। যদি আমি এটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখো ই হচ্ছে বহিস্থ বিন্দু, তাহলে লিখছি ই বহিস্থ বিন্দু থেকে ই এ আর ই সি দুটি স্পর্শক এই বৃত্তটার। আচ্ছা, তাহলে আমরা যদি বলতে পারি প্রথম বৃত্তের, লিখে দিলাম প্রথম বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে স্পর্শক, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি বলতে পারি? আমরা জানি বহিস্থ বিন্দু থেকে যদি স্পর্শক আঁকি, তাহলে ওই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবেই, তাহলে এই সমান সমান আমরা ইসি লিখতে পারি, এটা থাকলো। আবার একই রকম ভাবে লিখতে পারি, কি লিখতে পারি যে ই বহিস্থ বিন্দু থেকে ই এ ও ইসি দুটি স্পর্শক দ্বিতীয় বৃত্তের, নাকি ই এ হয় কি না ইবি, সরি এটা কি হবে ইবি ও ইসি দুটি স্পর্শক হবে কোন বৃত্তের? দ্বিতীয় বৃত্তের হবে। ক্লিয়ার? তাহলে এবার এখানে কি হলো? অতএব তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ইবি সমান সমান হলো ইসি, হবে তো? কেন? এই বৃত্তটার ক্ষেত্রে দেখো আরেকটা বৃত্ত যদি আমরা নিই, এখানে ই আছে, তাহলে এখানে একটা টাচ করেছে আর এখানে একটা টাচ করেছে, তাহলে ই যদি হয় এটা বি আর এটা সি,
তাহলে ওই বৃত্তের এই বৃত্তের ক্ষেত্রে এটা আর এটা সমান, এটা আর এটা সমান, তাই লিখেছি। তাহলে এই দুটো থেকে দেখো, এটা থেকে আর এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমি সি সি আছে, তার মানে এই, তার মানে অতএব আমরা লিখতে পারি এই সমান সমান ইবি, এটা আমরা লিখতে পারি। তার মানে আলটিমেটলি কি প্রমাণ হলো, এই বাহুটা আর এই বাহুটা সমান। লিখছি আবার, যেহেতু সমান, যেহেতু এই সমান সমান ইবি, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং এদের যে বিপরীত কোণ, মানে এই বাহুটার জন্য কোণ কোনটা, এইটুকুটা, আর এই বাহুটার জন্য কোণ কোনটা, এইটুকুটা, তাহলে এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে এই কোণটা সমান হবেই। কেন? কারণ যে বাহু দুটো সমান হয় তার বিপরীত কোণ দুটো সমান হয়, এটা একটা উপপাদ্যের স্টেটমেন্ট, অবশ্যই মনে রাখবে। তাহলে এই দুটো যদি সমান হয়, তাহলে আমরা সুতরাং কি বলতে পারি, কি নাম, এ সিই, নাকি এ সিই সমান সমান হবে কোণ বিসিই, এটা হতে বাধ্য। কি হলো, এই কোণটা এই কোণটা সমান হয়ে গেল। এবার আমরা একটু এই পাশে যাচ্ছি, কি লিখবো দেখো, কি লিখবো দেখো, এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রে, কোন ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা জানি এই গোটা বৃত্তের, এই গোটা ত্রিভুজটা এসিবি, এবিসি বা এসিবি যাই বলো না কেন, এই গোটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো, কি জানি, যে কোণ এ বিসি যোগ কোণ এ সিবি যোগ কোণ কি হবে, বিএসি সমান সমান কত হয়, 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে বাধ্য। এবার আমরা এবিসির জায়গায় আমরা কি লিখতে পারি, এ বি সি না লিখে ইবিসি লিখতে পারি, পারি তো, ইবিসি লিখতে পারি। এ সিবিটা এসিবি থাকলো, আর বিএসির জায়গায় আমি ইএসি লিখতে পারি ইএসি, এটা 180 লিখতে পারি, একই কোণ, এটাতে একই কোণ হলো। এইবার দেখো এখানে কি লিখেছি, এটা লেখা আছে, তার মানে অর এখানে আমরা কি লিখছি, এই কোণটা কার সঙ্গে সমান, ই এ এই কোণটা কার সঙ্গে সমান হবে, এই কোণটা হচ্ছে এই কোণটার সঙ্গে সমান। কেন? কারণ আমরা এখানে বলতে পারি যখন এই বাহু দুটো সমান হয়েছিল, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে অতএব কোণ কি নাম, ইএসি, এটা সমান হবে ইসি এর সাথে, হবেই। কেন? এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণ দুটো সমান হতে বাধ্য। আবার এখান থেকেও লিখতে পারি অতএব কোণ, এই দুটো বাহু যেহেতু কোনটা এই বাহুটার এই বাহুটা যেহেতু সমান, তাহলে নিশ্চয়ই এই কোণটার এই কোণটা সমান, তাহলে কি হলো, ই এ সি কোণ নাম হলো কি, ই বি সি, এটা সমান সমানই হবে কি নাম, ইসিবি হবে, তাই না? এইটার এটা যদি সমান তাহলে এই কোণটা এই কোণটার সঙ্গে সমান, আবার এটার এটা যেহেতু সমান তাহলে এই কোণটার এই কোণটা সমান হলো। এবার আমরা এখানে চলে আসি, ইবিসি এই কোণটা কার সঙ্গে সমান, এটাকে মনে করো 1 নাম্বার দিয়ে রেখেছি, এটাকে মনে করো 2 নাম্বার দিয়ে রেখেছি। এবার দেখো ইবিসি কোণটার সঙ্গে আমি কি লিখতে পারি, ইসিবি লিখতে পারি, লেখো ইসিবি আমি লিখতে পারি। কেন? কারণ এই কোণটার এই কোণটা তো সমান আমরা বের করে রেখেছি এই যে 2 নাম্বার থেকে। আচ্ছা, কোণ এসিবিটা লিখলাম প্লাস ইএসির জায়গায় আমি কি লিখতে পারি, ইসিএ লিখতে পারি, লিখে দিই ইসিএ সমান সমান 180 ডিগ্রি। কি লিখে দিলাম পাশে, 1 ও 2 নং থেকে কোনটা এটার সঙ্গে এটা সমান, এই যে লিখেছি কোনটা, এটা কি ছিল, ইএসি, এই কোনটার জায়গায় আমি কি লিখতে পারি, এসিই লিখতে পারি, বা ইসি বা ইসিএ লিখতে পারি, যা ইচ্ছে লিখতে পারলাম। এবার দেখো এই কোনটা রাখলাম এসিবি যোগ এই কোনটাকে আর এই কোনটাকে পাশাপাশি লিখে দিলাম। কেন দেখি, তাহলে এসিবি যোগ এই দুটো কোণকে একসঙ্গে যোগ করলে কি হয় দেখি, ইএসি মানে এই কোণটা আর ইসিবি আর ইসিএ যোগ করলে কি হচ্ছে, এসিবি না, এসিবি হচ্ছে, তার মানে 180। তার মানে কি হচ্ছে, কোণ টু কোণ এসিবি হয়ে গেল 180 ডিগ্রি, তার মানে অতএব কোণ এসিবি হয়ে গেল 90 ডিগ্রি। এই যে
তাই তো? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা কি, এটা একটা কি ইসিবি, মানে এই কোণটা, আর ইসিএ এই কোণটা, এই কোণটা আর এই কোণটা যোগ করলে এই গোটা কোণটা হয় না, তাই জন্য লিখলাম এই। তাহলে এই অঙ্কটার কোয়ালিটিটা এত ভালো যে এই অঙ্কটা 3 নম্বরে দিলেও কিছু অসুবিধা নেই। আমরা এটাকে ভালো মতো বুঝে নিলাম। তার মানে এটা আলটিমেটলি কি ছিল? ডি নম্বরের অপশন। তাহলে ডি নম্বর অপশনটা ট্রু। তোমাদের এখানে এতগুলো করার কিছু দরকার নেই, তোমাদের শুধু এই স্টেটমেন্টটা মনে রাখলে এখানে হবে। আমি বুঝিয়ে দিলাম কেন, যাতে 3 নম্বরে আসলে তোমাদের এই অঙ্কটা করতে সুবিধা হয়। এবার 4 নম্বর কি বলছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যদি 147 পাই হয় তাহলে উহার ব্যাসার্ধ কত? তাহলে একটা নিরেট অর্ধগোলক, দেখো একটা নিরেট অর্ধগোলক যদি হয় তাহলে নিরেট অর্ধগোলকটা কেমন হয় দেখতে? এরকম না? তাহলে এরকম যদি হয় তাহলে এটা যদি ভর্তি থাকে তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হয়? এর বাইরেটার ক্ষেত্রফল কত হয়? বাইরেটার ক্ষেত্রফল হচ্ছে 2πr², আর এইটার ক্ষেত্রফল কি, এটা যেহেতু বৃত্ত তাহলে πr², তাহলে কি হলো 3πr² হলো টোটাল ক্ষেত্রফল। তাহলে আমরা লিখছি ধরি ব্যাসার্ধ কত, r একক সাপোজ হলো। তার মানে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো? সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হলো? 3πr², এত বর্গ একক। 3πr² কি করে হলো? কারণ এটা যেহেতু নিরেট তাহলে এখানেও তো আছে, তাই না? আর যদি বাটি হতো তাহলে এই পাশটা হতো না, বাটির ক্ষেত্রে মুখটা ফাঁকা, তাহলে ওই ক্ষেত্রে হতো শুধু 2πr²। আর যেহেতু নিরেট তাহলে নিচেও তো একটা তল আছে, ওই তলটারও ক্ষেত্রফল হচ্ছে πr²। ঠিক আছে? তাহলে এটা, তাহলে শর্তানুসারে কি করতে পারি? তাহলে শর্তানুসারে করতে পারি 3πr² সমান সমানই বলে দিয়েছে 147 পাই। তাহলে r² সমান কত হবে? 147 পাই বাই 3π। এটার সঙ্গে এটাকে কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে দিলে কত হলো? 3 4 12 আর 7 9। তাহলে অতএব r সমান কত হলো? √49। তাহলে r সমান হয়ে গেল +-7। এখানে -7 হচ্ছে অগ্রাহ্য। তার মানে উত্তরটা কি হলো? r সমান 7 হয়ে গেল। তাহলে r সমান 7 আমাদের কত নম্বরে আছে দেখো? r সমান 7 আমাদের সি নম্বরে আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এই এবার আমরা 2 নম্বরে যাই, সত্য মিথ্যাতে। সত্য মিথ্যা তো খুব সুন্দর অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক আছে। সত্য মিথ্যাতে কি আছে? ফার্স্ট যে সত্য মিথ্যার অঙ্কটা আছে সেটা কি দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে একটা বৃত্ত নিই, এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, মনে করো এখান থেকে এর উপরে দুটো আমি স্পর্শক অঙ্কন করলাম এরকম। এটা মনে করো বহিস্থ বিন্দু কোথা থেকে? এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করলো। তার মানে এখান থেকে আমি একটা টানলাম, বি বিন্দুতে স্পর্শ করলো আর সি বিন্দুতে স্পর্শ করলো। বলছে এই দুটোকে যোগ করে দাও, বি আর সি কে যোগ করে দিলাম। তাহলে বি আর সি কে যদি যোগ করে দিই তাহলে বলছে এই বি সি কে এ ও লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে কিনা সেটা বলো। এরকম এরকম, ঠিক আছে? এরকম ভাবে ওরা স্পর্শ করবে কিনা, বা বলছে এটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করবে কিনা। এই যে এ ওটা একে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে কিনা। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করার মানে কি? যে এই বিসির উপরে এ ওটা লম্ব হতে হবে 1 নাম্বার, তার মানে 1 নাম্বার লম্ব হতে হবে, আর 2 নাম্বার সমদ্বিখণ্ডকও হতে হবে, মানে এটা আর এটা সমান হতে হবে। তাহলে দুটো শর্ত যদি পূরণ করে তাহলে আমরা এটা লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারো। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক হবে কিনা? হ্যাঁ হবে, এটা সত্যি। কিন্তু কেন সত্যি সেটা আমাদের জানা দরকার, তাই না? উত্তরটা হবে সত্যি, কিন্তু কেন সত্যি দেখো, এটাও একটা খুব ভালো উপপাদ্য। তোমাদের করেছে কি 1 নাম্বার আর 2 নাম্বারের 1 নাম্বারগুলোতে এই বড় বড় উপপাদ্যগুলো যেগুলো 3 নাম্বারে আসতে পারে সেই ধরনের উপপাদ্যগুলো দিয়ে দিয়েছে। কেন? যাতে তোমরা এই উপপাদ্যগুলো শুধু সত্যি বা যেটা অ্যান্সার হবে সেটা শুধু লিখে দিলে তার জন্য দেয়নি, তোমাদেরকে এটা পুরো প্র্যাকটিস করতে দিয়েছে, যাতে মাধ্যমিক পরীক্ষাতে এই অঙ্কগুলো 3 নাম্বারে আসতে পারে, সেটা তোমরা যেন রেডি থাকো, সেই জন্য দিয়েছে। তাহলে এটা সত্যি, কেন সত্যি সেটা একটু আমরা প্রমাণ করে দেখি। দেখো প্রমাণটা যদি করি আমরা তাহলে কি লিখতে পারি প্রমাণের ক্ষেত্রে? যেমন এই ত্রিভুজটা কি ত্রিভুজ এ ও বি, বা এখানে একটা নাম দিয়ে দিই, মনে করো ডি। তাহলে কি লিখলাম? এ ডিবি।
এই যে এটা ডি নাম দিলাম, এই বিন্দুটার নাম ডি দিলাম। এডিবি ও ত্রিভুজ এ সি ডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, বা এডিসি লেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রে কি কি আমরা লিখতে পারি? দুটো দুটো সমান লিখতে পারি। কি কি? এক নম্বর হচ্ছে আমরা জানি এ বি সমান সমান এসি। কেন? বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক, বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক যদি অঙ্কন করা যায় একই বৃত্তের, তাহলে ওই দুটোর মান সর্বদা সমান হয়। তার মানে এই বহিস্থ বিন্দু থেকে যেহেতু আমরা একই বৃত্তের উপরে দুটি স্পর্শক এঁকেছি, তাহলে এই দুটো সমান হবে, সেজন্য এটা। আর কি লিখতে পারি? লিখতে পারি এডি সাধারণ বাহু, দুটোতেই আছে এডি সাধারণ বাহু। আর কি করতে পারি? আরেকটা, এবং কি লিখতে পারি? কোণ বিএসি সমান সমান কোণ বিএডি সমান সমান সিএডি হতে পারে। এই কোণটা সমান হবে। কেন? যদি এখানে কল্পনা করে নিই একটা ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ হবে, তাহলে এই কোণ দুটো সমান হয়, তাহলে এটা সমান হলো। তার মানে অতএব সঙ্গে সঙ্গে বলে দিলাম ত্রিভুজ এডিবি এটা সর্বসম হয়ে গেল ত্রিভুজ কার সাথে? এডিসি এর সাথে সর্বসম। আর যেই সর্বসম হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারি কি, যে বিডি সমান সমান হয়ে গেল ডিসি। বিডি আর ডিসি সমান, তাহলে বিডি আর ডিসি যেহেতু সমান, তার মানে কেন হলো সমানটা? তাহলে ডিটা হচ্ছে এখানে ডি কার? বিসি বাহুর মধ্যবিন্দু। তার মানে সুতরাং আমরা করে দিতে পারি কি, যে এ ও হলো বিসি এর সমদ্বিখণ্ডক। এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার লিখতে পারি যে যেহেতু দুটি ত্রিভুজ কি হলো? দুটি ত্রিভুজ সর্বসম, তার মানে আমরা সুতরাং সঙ্গে সঙ্গে আমরা কি বলে দিতে পারি? কোণ কি লিখতে পারি? বিডিএ এটা সমান সমান লিখতে পারি কোণ সিডিএ, এটা অনুরূপ কোণ। এই কোণটা আর এই কোণটা তো অনুরূপ কোণ, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, তাহলে লিখলাম এই দুটো সমান। তাহলে এই দুটো যখন সমান হলো, আবার কি নাম? বিডিএ আর সিডিএ, তাই না? এই দুটো সমান। আবার আমরা লিখতে পারি বিডিএ যোগ সিডিএ, এই দুটো যদি করি তাহলে 180 ডিগ্রি হবে। কেন? কারণ বিসি হচ্ছে সরল রেখা, তাহলে বিসি যেহেতু সরল রেখা, তাহলে এই গোটা কোণটা কত? 180 না? তার মানে বি এ, এটা কি হলো? বি, এটা ডি না নাম? বিডিএ আর সিডিএ, বিডিএ আর সিডিএ যদি আমি যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে এখানে বিডি এর জায়গায় বিডিএ লিখলাম, আর সিডি এর জায়গায় আমি বিডিএ লিখতে পারি। কেন? সিডিএ মানে আমি বিডিএ লিখতে পারি না? যেমন 180 ডিগ্রি। তাহলে অতএব কত হলো? কোণ বিডিএ এটা সমান সমান হয়ে গেল 180 ডিগ্রি। তার মানে কোণ বিডিএ সমান সমান হয়ে গেল 90 ডিগ্রি। তার মানে এই কোণটাকে আমরা 90 ডিগ্রি প্রমাণ করে দিলাম। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি? তার মানে অতএব বলে দিতে পারি, কি বলে দিতে পারি? যে এডি লম্ব, বা এডি না লিখে এও করে দাও, তাহলে এও কি হলো? কার উপরে? বিসি এর উপর লম্ব। তার মানে এওটা বিসি এর উপর লম্ব। এটা তাহলে 2 নম্বর হয়ে গেল। তাহলে এবার দেখো যে আমরা কি করলাম, এটা 1 নম্বর প্রমাণ করলাম কি? সমদ্বিখণ্ডক হলো। এই যে 1 নম্বর সমদ্বিখণ্ডক প্রমাণ করে দিয়েছি। আর 2 নম্বর কি হলো আমাদের? যে আমরা লম্ব প্রমাণ করে দিলাম। যেহেতু লম্ব প্রমাণ করে দিলাম, আবার সমদ্বিখণ্ডকেও প্রমাণ করে দিলাম, তাহলে এই দুটো মিলে আমরা কি বলতে পারি? এই দুটো মিলে আমরা বলতে পারি, সুতরাং আমরা লিখতে পারি কি? সুতরাং এ ও বিসি এর লম্ব হবে, আবার সমদ্বিখণ্ডকও হবে। তাহলে এক কথায় কি বলবো? এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। তাহলে এই অঙ্কটা কেন করলাম বিশ্লেষণটা? এই জন্যেই যে এই অঙ্কটা আমাদের কিসের ক্ষেত্রে লাগবে? 3 নম্বরে যদি দিয়ে দেয়, তাহলে আমরা সুন্দরভাবে এভাবে করে নিতে পারবো। এবার আমরা 2 নম্বরটা দেখি। পাশে একটা চিত্র দিয়েছে, কেমন? মনে করো এরকম একটা ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজ দিয়ে এটার সঙ্গে সমান্তরাল বলছে এটা, এই চিহ্নটা মানে হচ্ছে এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে কি দিয়েছে? পি কিউ আর, এটা হচ্ছে এস আর টি। কি বললো?
যে এস টি সমান্তরাল হচ্ছে কিউ আর এর সাথে যদি হয়, তাহলে দেখাও বা কি হবে যে পি কিউ বাই পিএস এটা সমান হবে পি আর বাই পিটির সাথে। হ্যাঁ, এটা সত্যি হয়, এটা সবসময় সত্যি। এটা সত্যি কেন? এটা সত্যি হবে কেন? এটা সত্যি, এটা সত্যি কেন? কারণ দেখো আমরা এখানে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সদৃশকোণীর ক্ষেত্রে আমরা যখন অঙ্ক ত্রিভুজ দুটো নিই, এখানে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হচ্ছে, এই বড় ত্রিভুজটা ক্ষেত্রে আর এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো বাহু যদি আমি সমান্তরাল ধরি আর এটা যদি ভেদক ধরি, তাহলে এই কোণটা সমান হবে। আবার এই দুটো যদি সমান্তরাল করি তাহলে এই কোণটা কি হবে, সমান হবে। আবার এই কোণটা তো দুজনের ক্ষেত্রেই আছে, তার মানে তিনটে কোণই যেহেতু সমান, তার মানে আমরা এটাকে সদৃশকোণী বলতে পারি। এবং একই দিকে আছে যেহেতু, তাদেরকে আমরা সদৃশকোণী বলতে পারি। আর যেহেতু সদৃশকোণী হলে সঙ্গে সঙ্গে আমরা কি বলে দিতে পারি যে পি এস বা কি লিখতে পারি পি কিউ, মানে এই বড় ত্রিভুজের পি কিউটা ছোট ত্রিভুজের পি এস এর অনুপাত, আর বড় ত্রিভুজের পি আর এর সঙ্গে ছোট ত্রিভুজের পিটি এটা অনুপাতটা সমান হবেই, এভাবে বলতে পারি। আবার লজিক্যালি আরেকটাও বলতে পারি, এটাও লজিক একটা। আরেকটা লজিক কি বলতে পারি, যেহেতু এই ত্রিভুজের এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এটাকে সমান অনুপাতে বিভক্ত করবেই। কেন? এই বাহুটার অনুপাতটা এই দুটোর বাহুর অনুপাত সমান হবে, এই দুটো বাহুর অনুপাত সমান হবে, অনুপাত সমান হবে। এবার অনুপাত বা আনুপাতিক যদি সমান হয়, তাহলে সবটার সঙ্গে গোটার এটার অনুপাত যা হবে, এটার সঙ্গে এটার অনুপাত তাই হবে। তাহলে ওইভাবেও আমরা বলতে পারি। অতএব দুদিক থেকেই যদি আমরা ভাবি তাহলে এটা সত্যি। আচ্ছা, এবার বলছি কি 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা কি হলো আমাদের? বলছে 3 নাম্বারটা যে শঙ্কুর তির্যক উচ্চতা আর শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে, মানে একটা শঙ্কু আছে, একটা শঙ্কু, এই শঙ্কুটার তির্যক উচ্চতাটা মানে এলটা বলছে এই উচ্চতাটার সঙ্গে এইচ এর দ্বিগুণ, তাহলে যদি হয় তাহলে কি হচ্ছে এখানে শর্তটা কি হলো? তাহলে শর্তটা কি বললো ওরা? বললো এল হচ্ছে 2h এর সঙ্গে সমান, মানে এইচ এর দ্বিগুণ করলে সেটা তির্যক উচ্চতার সঙ্গে সমান হবে। তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধটা কি বলছে? উচ্চতা ব্যাসার্ধ সমান সমান বলছে উচ্চতা ইন্টু √3 হবে কিনা, এটা সত্যি না মিথ্যে সেটা প্রমাণ করো। তো কি করে করবো? আমরা কি জানি যে একটা রিলেশন আছে, শঙ্কুর ক্ষেত্রে একটা রিলেশন আছে কি, এই এলটা কার সঙ্গে সমান হয়? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের সঙ্গে সমান হয়, এটা আমরা জানি, এটা আমরা সূত্রটা জানি। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, এল এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এল এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? 2h, বা এটা যদি না করতে হয় এটাও একটা ফর্মুলা আছে কি, এটাও একটা ফর্মুলা, তাহলে এটাকে বসাই। এটা সমান সমান কি হলো? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর কি হলো মাইনাস এইচ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তাহলে এখানে কি হলো? আর স্কোয়ার সমান সমান 3h স্কোয়ার, উল্টে দিয়েছি আর কিছু করিনি। তাহলে এখানে আর সমান সমান কি হবে? √3h স্কোয়ার। তার মানে অতএব আর সমান সমান হলো √3 বেরোতে পারবে না আর h বেরিয়ে যাবে, এই হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এটা থেকে যে ব্যাসার্ধটা উচ্চতার √3 গুণ। হ্যাঁ, তার মানে এটা কি হলো? সত্যি। এবার 2-4 নম্বরটা, 2-4 নম্বর কি বলছে? একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5। কি বললো? এ ও বি এর মূলধনের অনুপাত কত হলো? 7:5। ঠিক আছে, মূলধনের অনুপাত। এ মোট লাভ 140 টাকা আর বি পায় 125 টাকা। তাহলে এ পেল কত? এ পেল লাভের মধ্যে কত টাকা? 140 টাকা। আর বি পেল লাভের মধ্যে কত টাকা? লাভের মধ্যে 125 টাকা। তাহলে লিখি এ ও বি এর লভ্যাংশের অনুপাতটা কি হচ্ছে? দুজনের লভ্যাংশের অনুপাত কি হচ্ছে?
140:125, তাহলে কত দিয়ে কাটছি? যদি আমরা এটাকে 5 দিয়ে কেটে দিই তাহলে কত হলো? 5 দুগুণে 10, 28, এটাকে 5 দিয়ে কেটে দিলে কত হলো? 25। তাহলে এটা হলো আমাদের অনুপাত, আর তো কাটা যাবে না, এই হলো অনুপাত। তার মানে দেখছি তাদের মূলধনের অনুপাত ছিল এটা, আর তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে এটা। তাহলে এই দুটো সমান না। কিন্তু আমরা কি জানি? যে আমরা জানি মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়, কারণ লভ্যাংশটি মূলধনের অনুপাতেই ভাগ হয়। যখন আমরা লাভ হলো কোনো টাকা, সে কে কত পাবে সেটা কিসের উপরে ডিপেন্ড করে? যে আমি ব্যবসাতে প্রথমে কে কত টাকা দিয়েছি তার উপরে ডিপেন্ড করবে আমার লাভটা কে কত পাবে। তাহলে মূলধনের অনুপাতটা আর লাভের অনুপাতটা সমান হবে কেন? কারণ লাভটা আমি কতটা পাবো সেটা আমার মূলধনের অনুপাতের উপরেই নির্ভর করে। মূলধন তার মানে লভ্যাংশটি মূলধনের অনুপাতের ভাগ হয়, মানে লভ্যাংশটা মূলধনের অনুপাতেই ভাগ হয়। মূলধনের অনুপাত যেটা হবে সেই অনুপাতেই আমি লাভ পাবো। তার মানে লাভের অনুপাত আর মূলধনের অনুপাত আমার সমান হওয়া উচিত, কিন্তু আমার এখানে দুটো সমান হচ্ছে না। তাহলে আমি এটাকে কি লিখবো? এটাকে আমি লিখবো মিথ্যা। তার মানে এই স্টেটমেন্টটা একদম সত্যি না। এবার 3-1 নাম্বার। 3-1 নাম্বার কি বলছে? 3 বন্ধু এ, বি এবং সি একসঙ্গে একটি মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলো। 3জন মিলে একটা মূলধন দিল, কিছু কিছু দিয়ে একটা বাস কিনলো। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ, মোট যেটা আয় হবে তার 2/5 অংশ ওদের কাজের অনুপাতে, মানে 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। ভাগ করে দেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে সেটা বের করো। একদম সোজা অঙ্ক। কি করব? এই যে 2000, তাহলে অঙ্কটা করি একটু আগে দেখি। 2260 টাকাকে আগে আমরা 2/5 অংশ অনুপাতে ভাগ করে নেবো। কেন? কারণ আমাদের তারা ঠিক করেছিল কি যে মোট আয়ের এত অংশ তারা কাজের অনুপাতে ভাগ করবে। তাহলে লিখছি মোট আয়ের 2/5 অংশ তারা কাজের অনুপাতে ভাগ করবে। তাহলে কি হলো? তাহলে কত টাকা আছে? 29,260 টাকা ইন্টু 2/5 অংশ সমান সমান কত হবে? 29,260 ইন্টু 2/5। এটা দিয়ে এটাকে কেটে দিই। 5×5 = 25, 5×8 = 40, 5×5 = 25, 5 দুগুণ এটা। তার মানে এত টাকা। তার মানে সমান সমান কি হয়ে গেল? 2 দুগুণী 4, 5 দুগুণী 10 এর 0, 1, 8 দুগুণী 16, 17 এর 7, 1, 10, 11 এত টাকা। তার মানে 29,260 টাকার 2/5 অংশ হচ্ছে এই টাকাটা। তার মানে এই টাকাটা ওরা 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে তাদের কি কাজের অনুপাত কত আছে? 3:2:2 হবে। তাহলে মানে কি হবে? আনুপাতিক, সঙ্গে সঙ্গে লিখে দেবো আনুপাতিক সমষ্টি। আনুপাতিক সমষ্টি কি? 3 + 2 + 2 সমান সমান কত হলো? 5, 7 হয়ে গেল। এটা হয়ে গেল। এবার বলেছে ওরা যে এ বি এর আয়ের থেকে কত বেশি পাবে সেটা বের করো। তাহলে এ পাবে সমান সমান 1,1704 ইন্টু 3/7। এই 7 দিয়ে রেখে যদি কাটি, 7 × 7 তার মানে 47 হলো। 47 হলো 6×7 = 42, 5 কত হলো? 7×7 = 49, আর 7 দুগুণী 14। তাহলে কত হলো? 3 দুগুণী 6, 3×7 = 21, আর কত হলো? 3×4 = 18, 19, 20, 5। তাহলে এত টাকা পেল এ। আর বি পাবে কত টাকা? বি পাবে 1,1704 ইন্টু 2/7। এটা দিয়ে কেটে দিলে কত হলো? 1,672। তাহলে সমান সমান কত হলো? 4, 14, 1, 12, 13, 3, 1, 3 এত টাকা। তাহলে এ বি এর থেকে কত বেশি পাবে? তাহলে এ বি এর চেয়ে
বেশি পাবে সমান 5016-33344 এত টাকা। তাহলে বিয়োগ করলে কত হলো? 2761, তার মানে 1672 টাকা ওরা এ বি এর থেকে বেশি পাবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটাই খুব তাড়াতাড়ি হবে। কেমন করে দেখো, আমি যদি এই অঙ্কটার বিকল্প করি, মনে করো এখানে বিকল্প লিখছি, বিকল্প প্রমাণ করছি। আমাদের এইটুকুটা যেমন আছে তেমন আমাদেরকে করতে হবে। করার পর আমরা কি করব, লিখছি এ বি এর চেয়ে বেশি পাবে সমান, দেখো এ কত পাচ্ছে জানো? 7/3/7 না, তাহলে 3/7। আর বি কত পাবে? 2/7, তাহলে বিয়োগ 2/7। এত অংশের ক্ষেত্রে যদি আমি করি, তাহলে এটা সমান সমান কত হচ্ছে আমাদের? বিয়োগ করলে 1/7 অংশ হলো। এটা আমাদের হবে। কেমন করে পেলাম? এই জায়গাটা বুঝতে পেরেছো? এটা বিকল্প, কিন্তু এইটুকুটা অঙ্ক তোমাদের আগের মতো হয়ে গেছে। এবার যদি কেউ বলো যে স্যার এটার পর থেকে আমি এখানে করব, তাও হবে। দেখো কেমন করে করছি। এ বি এর থেকে কত অংশ বেশি পাচ্ছে? এ কত পাচ্ছে? 3/7। এ কত পাচ্ছে? 3/7, এখান থেকে বুঝতে পারছি। আর বি কত পাচ্ছে? 2/7। এটা পাচ্ছে তো অংশ, এটাও অংশ, এটা পাবে, বা ভাগ আর যাই বলো না কেন। তাহলে এটাকে বিয়োগ করলে এটা হবে। তাহলে এই অংশটা বেশি পাচ্ছে। কার মধ্যে বেশি পাচ্ছে? কোন টাকার মধ্যে? এই টাকার মধ্যে। তাহলে লিখছি কি হলো? 11,704 টাকার কত? 1/7 অংশ কত হচ্ছে দেখি। তাহলে 11,704 ইন্টু 1/7, এটা দিয়ে এটাকে কাটো। এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 7×7 4 47। এখনই কাটলাম, এই যে কেটে এখানে পেয়েছি 1672। দেখো অ্যান্সার তাই আছে। এই দেখো এটার সঙ্গে, দেখো এখানে যে আমরা বের করেছি, এই যে এটার সঙ্গে এটা সমান। তার মানে এটার ক্ষেত্রে আমাকে দুটো লাইন বা ক্যালকুলেশন বেশি করতে হচ্ছে, এখানে দুটো গুণ বেশি করতে হচ্ছে, কিন্তু এখানে করতে হচ্ছে না, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো কেউ যদি মনে করে এখান থেকে এত দূর করবে তাও হবে, কেউ যদি মনে করে আমি এইটুকু করে নিচের টুকুটা করব তাও হবে, কোনো অসুবিধা নেই। অঙ্কগুলো খুবই সোজা হয়। কোনগুলো? অংশীদারি কারবার। আমরা খুব তাড়াতাড়ি অংশীদারি কারবারের অঙ্কগুলো নিয়ে আসবো। 3-এর 2 নম্বরটা এবার দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙ একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে সেটা নির্ণয় করো। খুবই সোজা অঙ্ক, একদম সোজা। কি করব? প্রথমে আমাদেরকে কি বলেছে? বলে তাদের ব্যাসার্ধের অনুপাতটা আমাদেরকে দিয়েছে। তাহলে লিখছি কি? চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত আমাদেরকে কত বলে দিয়েছে? আমাদেরকে বলেছে 3:4। 3:4। তাহলে মানে ধরি চোঙের ব্যাসার্ধ সমান R1 একক আর শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম R2 একক। তার মানে অতএব কি হলো? R1:R2 সমান হলো 3:4। তার মানে আমরা লিখতে পারি R1/R2 সমান 3/4। এটা আমরা লিখে রেখে দিলাম, যদি দরকার পড়ে তাহলে ইউজ করব, বা এটাকে যদি চেঞ্জ করতে হয় একটু তাহলে পরে চেঞ্জ করব। এবার বলছে তাদের আয়তনের অনুপাত 9:8। তাহলে আয়তনের অনুপাত যদি লিখি, তাহলে লিখছি কি? চোঙের আয়তন কত হয় আমরা জানি। চোঙের আয়তন কি? πr²h, মানে πr1h1 এত ঘন একক। কেন এখানে কি লিখছি? আবার এখানে একটা ধরে নিচ্ছি, ধরি চোঙের উচ্চতা সমান h1 একক, আর একটা কি? শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি h2 একক। ধরতেই পারি চোঙের উচ্চতাটা ধরলাম h1 আর শঙ্কুর উচ্চতাটা ধরলাম h2। তাহলে আয়তনটা কি হলো? কার? চোঙের আয়তনটা কি হলো? πr1h1। এগুলো থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আর শঙ্কুর আয়তনটা কি হবে 1/3 পাই r2² h2। নিচের 2টা কেন দিচ্ছি, আমরা এটাকে এক্স ওয়াই ধরেও করতে পারতাম, যে উচ্চতাটাকে এখানে ধরলাম এক্স আর এটা ওয়াই, এটাকে ধরলাম পি আর এটাকে কিউ, তাও ধরলাম, কিন্তু কি ওটা ধরাটা কেমন লাগে, কারণ ব্যাসার্ধকে আমরা আর বলেই চিনি আর উচ্চতাকে আমরা এইচ বলেই চিনি, তাই জন্য r1টা হচ্ছে প্রথমটার আর r2 হচ্ছে দ্বিতীয়টার, h1 হচ্ছে প্রথমের উচ্চতা, h2 হচ্ছে দ্বিতীয়টার উচ্চতা। ব্যাস, তাহলে এই হয়ে গেল অনুপাত। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি কি, যে এই দুটোকে আমরা কি লিখবো, পাই r1² h1 ইজ টু 1/3 পাই r2² h2 সমান সমানই আমাদেরকে কত বলে দিয়েছে 9:8 বলছে। এইটা আর এইটা এই দুটো বলছে আমাদের এই দুটোর অনুপাত করলে 9:8 হবে। তো ওই কথাটাই লিখেছি, ওই দুটোর অনুপাত করে 9:8। এবার আমরা করতে পারি কি অর, এই জায়গাটা একটু খুব ভালো মতো দেখো, খুব সুন্দর এবং সোজা, তোমরা দেখে এটা কেমন লাগছে, কিন্তু 3-4টা স্টেপের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে আমার যেমন হচ্ছে। তাহলে এটাকে ইস টু মানে আমরা কি লিখতে পারি বাই করে, তাহলে লিখতে পারি কি পাই r1² h1 পরিষ্কার করে লিখছি 1/3 পাই, প্রথমে কার বলেছিল চোং, তারপরে শঙ্কু, ঠিক আছে, প্রথমে চোং তারপরে শঙ্কু লিখেছি। তাহলে কি হলো r2² h2 সমান সমান কি হলো 9/8 লিখতে পারি। দেখো পাই আর পাই কেটে গেল না, অর তাহলে কি হলো 1/3 আছে, তাহলে এটা উল্টে গিয়ে উপরে চলে যাবে, তাহলে কি হলো 3r1² h1 বাই এখানে কি হয়ে গেল r2² h2 হবে সমান সমান 9 এই 3টাকে এদিকে পাঠাবো, তাহলে এই 3টাকে যদি এদিকে পাঠিয়ে দিই, এদিকে পরে পাঠাচ্ছি পরের লাইনে অর, তাহলে কি হয়ে গেল এখানে r1² বাই r2² ইন্টু h1 h2, দেখো আলাদা করে দিলাম, আর এই 9/8 3টা নিচে চলে এলো, তাহলে এটার সঙ্গে এটাকে কেটে দিলাম 3 হলো। এবার এটাকে কেন করলাম, এটাকে করার অর্থ কি দেখো, কি করতে পারি r1/r2 দিয়ে গোটাটার হোল স্কোয়ার করে দিলাম, h1/h2 লিখতে পারি, এটা কেটে কুটে কত হলো 3/8 করতে পারি। কেন করলাম এরকম, কারণ দুজনের উপরে স্কোয়ার আছে, তো দুজনের উপরে স্কোয়ার করলে গোটাটার উপরে হোল স্কোয়ার করে দিতে পারি। এবার দেখো এই ভেতরে যেটা আছে, এই যে ভেতরে যেটা আছে, এটা এই ভেতরের মানটা আমরা বের করে রেখেছি, এই যে আছে r1/r2 মানটা আমরা বের করে রেখেছি কত 3/4। তো আমরা এইখানে করছি, একটু এখানে করছি, এই লাইনের পরে আমরা এখানে চলে আসছি। কি হলো তাহলে r1/r2² মানে কত লিখতে পারি 3/4 এর হোল স্কোয়ার ইন্টু h1/h2 ইজিক্যাল টু কত হলো 3/8 লিখতেই পারি। তাহলে দিকে কত হলো 3 9/16, তাহলে 9/16 ইন্টু h1/h2 ইজিক্যাল টু 3/8। তাহলে h1/h2 সমান সমান কি লিখতে পারি 3/8 ইন্টু 16/9, এটার সঙ্গে এটাকে কেটে দাও 3, এটার সঙ্গে এটাকে কেটে দাও 2, তার মানে কি হয়ে গেল h1:h2 সমান সমান হয়ে গেল 2:3। তার মানে আমরা কি পেলাম, কি বলেছিল আমাদেরকে, বলেছে তাহলে উচ্চতার অনুপাত নির্ণয় করো, চোং আর শঙ্কুর উচ্চতার অনুপাত, তাহলে এটা হয়ে গেল চোং আর শঙ্কুর উচ্চতার অনুপাত। এটা হলো কার চোঙের উচ্চতা, এই যে ধরেছিলাম h1টা কার উচ্চতা চোঙের উচ্চতা, আর h2টা কার উচ্চতা শঙ্কুর উচ্চতা ধরে নিয়েছিলাম আমরা, তাহলে উচ্চতা কত হয়ে গেল 2:3, একদম সোজা। দেখো 3 নাম্বারটা এবার আমরা করছি, কি বলছে, বলছে যে y যদি y ভ্যারিজাস x এর কিউব হয়, এটা যদি হয় এবং y এর বৃদ্ধি বলছে 8:27 হয়, তাহলে x এর বৃদ্ধি কত হবে সেটা বের করো। মানে y এর বৃদ্ধি যদি 8:27 হয়, তাহলে x এর বৃদ্ধিটা কেমন হবে সেটা লেখো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে y এর দুটি মান কি হলো, দুটি মান হলো 8a আর 27a। কেন, কারণ এখানে আনুপাতিক ধ্রুবক ধরে নিচ্ছি, আনুপাতিক ধ্রুবক a ধরে নিলাম আমরা,
আনুপাতিক ধ্রুবক যদি এ হয় তাহলে ওয়াই এর দুটো মান হবে, একটা 8-এ একটা 27-এ, এই অনুপাত থেকে। তাহলে যখন যখন ওয়াই সমান সমান 8-এ তখন কি ঘটছে দেখি, এখানে যদি বসাই তাহলে আর এখান থেকে আমরা একটু বের করে নিই, ওয়াই ইজ ইকাল টু করছি কি kx3 বের করে রাখলাম, ঠিক আছে, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। যদি এটা হয় তাহলে ওয়াই এর মানটা 1 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে এই মান 1 নং-এ বসিয়ে পাই। এই 1 নং-এ যদি বসিয়ে দিই তাহলে ওয়াই ইজ ইকাল টু কি হলো, এখানে কে এর মানটা কে বসিয়ে দিলে, আর এখানে কি হলো 8-এ, সরি এখানে কি হবে 8-এ, আর এখানে হলো kx3, তার মানে কি হয়ে গেল x3 সমান সমান 8a/k। তাহলে এখানে x সমান সমান হয়ে গেল ত্রিঘাত সঙ্গে 8a/k, এটা লিখতে পারি, এটা ত্রিঘাত মানে এই কোণাতে 3 দিলাম। এবার যখন আমরা লিখছি y ইজ ইকাল টু 27a, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, 1 নং থেকে কি পাবো, 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাই একবারে লিখে দিচ্ছি দেখো এটার মতো করে। 1 নং থেকে কি পাবো, x ইকুয়াল টু ত্রিঘাত, উপরে হবে কত 27-এ, আর নিচে কি হবে কে। আমাদের আর করে দেখানোর দরকার নেই, আমরা এখান থেকেই বুঝতে পেরে গেছি যে এরকম হবে দেখতে। তাহলে এবার x এর মান যদি এটাও হয়, আবার x এর মান যদি এটাও হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটোকে সমান করে দিতে পারবো, তাই না? এই মানটা আর এই মানটাকে যদি আমরা অনুপাত করি তাহলে কি হচ্ছে দেখি, তাহলে x এর মানের অনুপাত কি হলো, এটাকে করছি কত হচ্ছে 3 ঘাতের সঙ্গে 8a/k ইজ টু 3 ঘাতের সঙ্গে 27a/k। আমরা ত্রিঘাত, এটাও ত্রিঘাতের এটাও ত্রিঘাতের, মাঝখানে ইজ টু আছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা ভেতরটাকে উল্টে দিতে পারি। তাহলে গোটাটা বড় ত্রিঘাত দিলাম আর ভেতরেরটা কি হয়ে গেল, উল্টে যাবে, কি হবে k ইন্টু 27/a, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কি হলো ত্রিঘাত, কার ত্রিঘাত 8/27, তাহলে 8/27 ত্রিঘাত করলে কত হয় 2/3, তাহলে অনুপাতটা কেমন হয়ে গেল, সমান সমান 2:3 হয়ে গেল সোজা। তার মানে x এর মানের অনুপাতটা কেমন হবে, বৃদ্ধির অনুপাত, x এর মানের বৃদ্ধির অনুপাত লেখো, x এর মানের বৃদ্ধির অনুপাত হয়ে গেল 2:3। এই জায়গাটা খুব সোজা, যেহেতু দুজনেই ত্রিঘাত আছে তাহলে গোটাটাকে ভেতরে আমি ত্রিঘাত দিয়ে দিতে পারি, আর ইস2 আছে তার মানে ইনটু দিয়ে আমি ভেতরটাকে উল্টে দিলাম, কাটাকাটি করলাম, অঙ্ক শেষ। তাহলে এবার আমরা লাস্ট অঙ্ক 4 নম্বরটা করছি, এটা অ্যাকচুয়ালি অঙ্ক না, উপপাদ্য একটা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। একদম সোজা। কি করব দেখো, যদি মনে করো বলছে এখানটায় যে একটা বৃত্ত আছে, এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে দুটো স্পর্শক অঙ্কন করলাম, এটা একটা স্পর্শক গেল আর একটা স্পর্শক এখান থেকে এরকম করে গেল। তাহলে এরা বলছে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে কেন্দ্রে কি করলো, যে এটার সঙ্গে এটা যোগ করে দিলাম আর এটার সঙ্গে এটাকে যোগ করে দিলাম আর মাঝের এটাকেও আমরা যোগ করে দিলাম। তাহলে ওরা কি প্রমাণ করতে বলেছে, এটাকে ও অবশ্যই ওরা প্রমাণ করতে বলেছে যে বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক দুটো এঁকেছি সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান, মানে পি এ আর পিবি কে সমান দেখাতে হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, সেটা আমাদেরকে দেখাতে হবে, এই দুটো প্রমাণ করতে দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো, স্বীকার্য লিখছি প্রথমে। স্বীকার্য কি, স্বীকার্য মানে যেটা অঙ্কে দিয়ে দিয়েছে সেটাই আমরা লিখব, স্বীকার্য হচ্ছে যেটা অঙ্কে দিয়েছে সেটাই লিখবো, শুধু এবিসিডি দিয়ে দেবো। কেন, কারণ অঙ্কের মধ্যে তো এবিসিডি এগুলো ছিল না, সেই জন্য আমরা এটাকে এরকম করে নিচ্ছি। তাহলে কি বলছে, কি করলাম আমরা, তাহলে লিখছি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক অঙ্কন করলে দুটি স্পর্শক, হ্যালো, পি ও পিবি দুটি হচ্ছে স্পর্শক।
যদি স্পর্শক হয় তাহলে আমরা আরেকটা কি পিও, আর একটা কি এও আর বিও যুক্ত করলাম, সবগুলোকে যোগ করে দিলাম। তাহলে প্রামাণ্য বিষয় কি হবে? প্রামাণ্য বিষয় কি করতে বলেছে? 1 নাম্বার প্রামাণ্য বিষয় বলছে আমাকে পি এ আর পিবি সমান, এই স্পর্শক দুটো, এই যে স্পর্শক দুটো এঁকেছি সেই স্পর্শক দুটো সমান দেখাও। আর 2 নাম্বার বলছে কেন্দ্রে ওরা সমান কোণ উৎপন্ন করেছে, এটা দেখাও। এই দুটো আমাদেরকে করতে বলেছে। সরি, এটা কি বিওপি না, বিওপি বলছে এই দুটো কোণ হবে, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ কি প্রমাণ করব? দেখো আমরা কি লিখতে পারি, খুবই সোজা প্রমাণ। পিএটা কি স্পর্শক, আর ওএটা কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা স্পর্শকের সঙ্গে সবসময় লম্বভাবে থাকে। একটা উপপাদ্য আছে আমাদের, উপপাদ্যটা কেমন? যে কোনো বৃত্তের একটা স্পর্শগামী যদি ব্যাসার্ধ থাকে, একটা ব্যাসার্ধ এই স্পর্শকের সঙ্গে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তাহলে আমরা কি লিখতে পারি যে পিএ স্পর্শক এবং ও এ বৃত্তের ব্যাসার্ধ। তার মানে সঙ্গে সঙ্গে সুতরাং কি লিখতে পারি, ও এটা লম্ব হবে কার সঙ্গে? পি এর সাথে। তার মানে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। তার মানে অতএব কোণটা ও এ পি এটা সমান সমান 90 ডিগ্রি হয়ে গেল। আবার কি লিখতে পারি, পিবি স্পর্শক এবং ওবি বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তার মানে আমরা সঙ্গে সঙ্গে লিখতে পারি ওবিটা লম্ব হবে কার সঙ্গে? পিবির সাথে। তার মানে অতএব ও বিপি এটা সমান সমান হয়ে গেল 90 ডিগ্রি। তার মানে এই কোণটাও 90 ডিগ্রি হয়ে গেল, এই কোণটাও 90 ডিগ্রি হয়ে গেল, দুটো কোণ 90 ডিগ্রি। এবার যদি এরকম ঘটে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি লিখতে পারি, এদিকে চলে আসি, এদিকে কি লিখলাম? তাহলে এবার এটার পরে আমি এখানে করছি কি লিখছি, ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নেব। তাহলে এই ত্রিভুজটার নাম কি দিলাম? এ ও পি, ও ত্রিভুজ বিওপি এর এই দুটোর মধ্যে আমরা সর্বসম দেখাতে চাইছি। এই দুটোকে যদি আমি সর্বসম দেখাতে পারি, যেই দুটো ত্রিভুজ মানে কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই ত্রিভুজটাকে যদি সর্বসম দেখাতে পারি, তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তার মানে এদের সবাই সমান হয়ে যাবে। আর সবাই সমান যদি হয়ে যায় তাহলে এই দুটো স্টেটমেন্ট আমার প্রমাণ হয়ে যাবে। এই স্টেটমেন্টটা আর এই স্টেটমেন্টটাও আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করব, এটাকে সমান দেখানোর জন্য তাহলে প্রথমে আমরা এখনই প্রমাণ করলাম যে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, মানে এই কোণটাও 90, এদের এই কোণটা, তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান। তাহলে নাম কি দিয়েছি কোণটার? ও এ পি এটা সমান হবে ও বিপি। কেন? প্রত্যেকেই 90 ডিগ্রি, বা কি লিখবে, প্রত্যেকে 90 ডিগ্রি লিখতে ভালো লাগে না দেখতে, লিখবে প্রত্যেকেই সমকোণ, লিখে দিলাম প্রত্যেকেই সমকোণ। এবার যেহেতু সমকোণ হয়ে গেল তার মানে পরে নেক্সট আরেকটা জিনিস লাগবে আমাদের। কি জিনিস করতে পারি? দেখো এই বাহুটা আর এই বাহুটাকে সমান আমরা বলতে পারি। কোনটা? ও এ সমান সমান আমরা ও বি লিখতে পারি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হবে। আর একটা কি? ওপি সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু। যেহেতু সমান হয়ে গেল, যেহেতু দুটো সমান হয়ে গেল, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারি ত্রিভুজ এওপি এটা সর্বসম হবে ত্রিভুজ বিওপির সঙ্গে। যেহেতু এওপি আর বিওপি সর্বসম হয়ে গেল, দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেল, যেই সর্বসম সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারি কি, এই ত্রিভুজের প্রথম ত্রিভুজের এপি না কি লিখেছি, পিএ পিবি, তাহলে পিএ লিখি, তাহলে লিখছি পিএ সমান সমান পিবি, এটা 1 নাম্বারটা প্রমাণিত হয়ে গেল। আর তার সঙ্গে 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 আমি বলে দিতে পারি যেহেতু এই বাহুটা সমান হয়ে গেল আর সেকেন্ড সবই তো সমান, তার মানে এই কোণটা সমান হবে, তাহলে এওপি সমান সমান হবে বিওপি, এটাও প্রমাণ হয়ে গেল, দুটোই প্রমাণ হয়ে গেল। যেহেতু সর্বসম দুটোই প্রমাণ হয়ে গেল। এবার যখন প্রমাণ হয়ে গেল তখন আমরা সুতরাং দিয়ে আমাদের প্রশ্নে যেটা দিয়েছিল সেই স্টেটমেন্টটা আমরা এখানে সম্পূর্ণ লিখে দেবো। কারণ স্টেটমেন্টটাই আমাদের যে কোনো অঙ্ক করার পরে আমরা তো একটা উত্তর লিখি, সেটা হচ্ছে ওই অঙ্কের উত্তর। এই যে কোনো জ্যামিতিটা সলভ করে উত্তরটা লিখবো, কারণ এই দুটো তো আমাদের
নেই। এই দুটোতে এ বি পি ও এগুলো তো আমরা ধরেছি, আমাদের আছে কি এই প্রশ্নটা। তাহলে আমরা এ বি পি করে এটাকে প্রমাণ করলাম, করে লাস্টে কনক্লুশন দিয়ে ওটা দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা সব অঙ্কগুলো ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কিছু বুঝতে পারলে না বা কোনো কিছু আরও বুঝতে ইচ্ছে করছে, তাহলে আমাকে কমেন্ট সেকশানে সেগুলোকে জানাবে, আমি আরও ডিটেলে এগুলো বলবো। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করে তারপরে স্কুলে এগুলো জমা দেবে। আমি আবার রিকোয়েস্ট করছি যে এগুলোকে টুকে স্কুলে জমা দেবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইবটা করো। তোমরা শুধু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করো, তাহলে আমাদের একটু এনার্জিটা বাড়বে। ঠিক আছে, আমরা আরও ভালো ভালো সুন্দর সুন্দর টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। আশা করি তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবে। এর মধ্যে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সুস্থ থাকবে, ভালো থাকবে।